আবার উইক লেভেলকে ভাগ করে আমি আরো দুটি স্তর এখানে উল্লেখ করেছিলাম। তোর মধ্যে একটি স্তর এই বাকি দুটি স্তর ছিল, একটি পোর লেভেল আর একটি হচ্ছে ভেরি পোর লেভেল। তো এখানে আমি পোস্টটা অবজার্ভ করে রেখেছি যে মোটামুটি ভাবে এখানে প্রায় 163টা এখানে কমেন্ট করেছে। তো সবচেয়ে এই আপনাদের কমেন্ট থেকে একটা দৃশ্য আমার সামনে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে, আমি সামারিটা একটু বলছি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা আজকে ম্যাথ ক্লাস শুরু করতে যাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ম্যাথ ক্লাসের কোন লেভেলটা থেকে শুরু করবো, এটি একটি মৌলিক কোশ্চেন। তো এই মৌলিক প্রশ্নের জবাবটা খোঁজার জন্য আমি সামারিটা আপনাদের সাথে শুরুতে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে অধিকাংশ যারা কমেন্টে তাদের মতামত দিয়েছেন যে তাদের ম্যাথমেটিক্সের লেভেলটা কি, সেক্ষেত্রে যে দৃশ্যটা উঠে আসছে সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক কমেন্ট পড়েছে উইক লেভেলটাতে। উইক লেভেলের ভিতর দেখা যাচ্ছে পোর লেভেল আছে, ভেরি পোর লেভেল আছে। তো তার পরের যে দ্বিতীয় অবস্থানের যে লেভেলটা রয়েছে সেটা মিডিয়াম লেভেল। আমি পোস্টে উল্লেখ করেছিলাম যে এখানে অ্যাডভান্স লেভেলটা আমি উল্লেখ করব না, কারণ হচ্ছে যে অ্যাডভান্স লেভেলে যারা রয়েছেন তাদের জন্য এই যে লাইভ ক্লাসটি এটি দরকার নেই। কারণ হচ্ছে যে আমি এই লাইভ ক্লাসটিতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলবো, অনেক বেসিক বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে যেহেতু আমাদের লাইভ ক্লাসের প্রথম ক্লাস, তো শুরুতেই বেশ দু একটি কথা বলে নেওয়া উচিত। হতে পারে যে এটি আমাদের মূল ক্লাস থেকে কিছুটা সময় অপচয় হবে, কিন্তু আমি মনে করি যে এই কথাগুলো, এই আলোচনাটুকু আপনাদের জন্য দরকার আছে। তো যাই হোক, এই যে আপনারা যে আপনাদের মতামত জানিয়েছেন, তো এই মতামতের ভিত্তিতে আমি যদি চিন্তা করি, আমি যদি সিদ্ধান্তে আসতে চাই, তাহলে একটা বিষয় চরমভাবে সত্য, সেটি হচ্ছে যে আমাদের আপনারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন করছেন তাদের অধিকাংশের লেভেল দেখা যাচ্ছে উইক লেভেলের মাঝে আবার যেহেতু আমি দুটো পোরশন ক্রিয়েট করেছিলাম, একটি পোরশন ছিল পোর লেভেল আর একটি পোরশন ছিল ভেরি পোর লেভেল। আসলে বিশেষ করে যারা ভেরি পোর লেভেলটাতে আছেন তাদের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা, দীর্ঘ 5 ইয়ার্স এর অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে, তারা অতীতে যদি তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আপনি ধারণা দিতে চান, তাহলে দেখবেন যে তারা কোনো না কোনো সময়, তারা প্রায় সব সময় গণিতকে ভয় পেতেন। সেই শৈশব থেকে যখন তিনি স্কুলে যাচ্ছেন সেখান থেকে, এবং দেখা যায় আজকে অবধি পর্যন্ত গণিতকে ভয় করতেন, যে গণিতে কোনো রকম ভাবে পাস করতে পারলেই দেখা যাচ্ছে যে মূলত কেরিয়ারটা দাঁড়িয়ে যাবে, অথবা দেখা যাচ্ছে আমি হয়তো গণিতে পাস করলে ক্লাস 5 পাস করতে পারবো, অথবা ক্লাস 8-এ পাস করতে পারবো, ক্লাস 9 এসএসসি পরীক্ষাটা পাস করতে পারবো। সো দেখা যাচ্ছে যে গণিতের একটা ভীতি সবসময় এই লেভেলে যারা থাকতেন তাদের সবসময় একটা পিছুটান থাকতো, যে আমি অন্যান্য সাবজেক্টে ভালো, বাট দেখা যাচ্ছে যে যদি গণিতটাতে ভালো করতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আমার জন্য অনেক ভালো হতো। তো তাদের লেভেলটা সাধারণত এখন পর্যন্ত ওই লেভেলটাই রয়ে গেছে, যে ভেরি পোর লেভেল। আর পোর লেভেলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা খুব একটা পার্থক্য নেই। তাদের ক্ষেত্রে হয়তো কিছু 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 পজিটিভ কিছু বিষয় থাকতে পারে, যেমন দেখা যাচ্ছে যে তারা তাদের হয়তো গণিত কম বুঝতেন, কিন্তু গণিত অনেক বেশি চর্চা করে দেখা যায় কোনো রকমে পাশ করে আসতে পারতেন। সেটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো, যদিও এখন সৃজনশীল সিস্টেমে সেই মুখস্থ বিদ্যারও খুব একটা সুযোগ নেই, কিন্তু বর্তমান সময়ে যারা দেখা যাচ্ছে যে জব লেভেলে, মানে জব সিকার, বেশির চাকরির জন্য ফাইট করছেন, তাদের সময়টা থেকে, তাদের যখন এসএসসি লাইফটা ছিল অথবা তার পূর্বের লাইফটা ছিল 6 to 10 পর্যন্ত, ওই লেভেলে কিন্তু এই প্রেক্ষাপটটা ছিল। তো ওভারঅল দেখা যাচ্ছে আমি তাদেরকে উইক লেভেলটাকে ক্লাসিফাই করছি। তো দেখা যাচ্ছে আমি আরেকটা লেভেল নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে মিডিয়াম লেভেল বলতে আমি তাদেরকেই বুঝিয়েছি যে যারা একটা সময় স্যার যখন গণিত করাতেন, গণিত বুঝতে পারতেন, গণিত করতে পারতেন, এবং দেখা যাচ্ছে চর্চার মাধ্যমে মোটামুটি বেশ ভালো একটা গণিতের সুনামও ছিল। দেখা যাচ্ছে ক্লাসে দেখা যাচ্ছে যে গণিতের মার্কস মোটামুটি ভাবে 70 থেকে 80 চলে আসতো। বাট দেখা যাচ্ছে এসএসসি তেও ভালো রেজাল্ট করেছেন, হয়তো কেউ A- পেয়েছেন, কেউ A, কেউ অথবা কেউ A+ পেয়েছেন, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে এসএসসি পর থেকে এখন পর্যন্ত ম্যাথমেটিক্সের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে
তাদের এখনকার লেভেলটা ওই যে যা শিখেছিলেন তার প্রায় অধিকাংশই ভুলতে বসেছেন, এবং বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এখন যদি তিনি গণিত বই নিয়ে বসেন তাতে দেখা যাচ্ছে যে কিছু গণিত পারতেছেন, কিছু পারতেছেন না, আবার দেখা যাচ্ছে কোনো কোনো চ্যাপ্টারের এক্সট্রা একটা ভীতি রয়েছে। এইরকম অবস্থানে যারা রয়েছেন তাদেরকে আমি মূলত মিডিয়াম লেভেলটাতে জায়গা দিয়েছি। আর আমার আজকের যে লাইভ ক্লাসটা আমি শুরু করছি, এই লাইভ ক্লাসের মূলত উদ্দেশ্য হচ্ছে এই দুটি লেভেল নিয়ে কাজ করা। সো আমি বিনয়ের সাথে বলছি, যারা গণিতে এক্সপার্ট আছেন অথবা গণিতে এক্সপার্ট লেভেল রয়েছে, মানে এক্সপার্ট লেভেলটাতে রয়েছেন, তারা হয়তো কষ্ট করে আমার লাইভ ক্লাসে সময় নষ্ট করার দরকার নেই, আপনারা অন্যান্য সাবজেক্টে সময় ইনভেস্ট করতে পারেন, তাতে আপনাদেরই লাভ হবে। তো আমি তাহলে কাদেরকে নিয়ে লাইভ ক্লাসগুলি কন্টিনিউ করব? আমি শুরুতেই বলছি যে মিডিয়াম এবং উইক লেভেল এবং পোর এবং ভেরি পোর লেভেল। তো যাই হোক, আমার যে লাইভ ক্লাসগুলি হবে এর একটা মানে টার্গেট অডিয়েন্স হচ্ছেন এরা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি কাকে টার্গেট রেখে ক্লাসটা নিব। আমি সবসময় দেখা যাচ্ছে ভেরি পোর লেভেলে যিনি রয়েছেন তাকে টার্গেট রেখেই মূলত আমার ক্লাসটা কন্টিনিউ করব, কারণ আমি বিলিভ করি যে ভেরি পোর লেভেলে যিনি রয়েছেন তাকে টার্গেট করে তাকে যদি আমি বোঝাতে পারি, তার মতো করে এই লেভেলে যদি আমি দেখা যাচ্ছে বিষয়টাকে ফোকাস করতে পারি, তাহলে বাকি যে লেভেলগুলি রয়েছেন তারা সহজে সেটা বুঝতে পারবে। সো সঙ্গত কারণে আমার টার্গেট থাকবে ভেরি পোর লেভেল, আলটিমেট যারা সুবিধাপ্রাপ্ত হবেন পোর লেভেল, উইক লেভেল এবং মিডিয়াম লেভেল। এই ছিল মূলত আমার কাদের উদ্দেশ্যে আমার লাইভ ক্লাস, সেই ব্যাপারে ছোট একটু কথা, মানে অল্প একটু আলোচনা। এখন সত্যিকার অর্থে আমি আলোচনায় প্রবেশ করব, তবে আমার এই কোর্সের একটি মৌলিক একটা উদ্দেশ্য রয়েছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে গণিত নিয়ে আমাদের একটি মানে এক ধরনের ভীতি রয়েছে, এটা আমি জাতীয় ভীতি বলবো। জাতীয় ভীতি বলতে আমি এই বিষয়টা বোঝাচ্ছি যে জাতীয়ভাবে আমাদের সারা দেশে গণিত নিয়ে এক ধরনের ভীতি রয়েছে। তো আমার লাইভ ক্লাসের মৌলিক উদ্দেশ্য হবে যে বেসিক ম্যাথ আপনি শিখবেন। প্রথমত যে ম্যাথের বেসিক কি, কিভাবে চিন্তা করবেন, দেখা যাচ্ছে যে কোথা থেকে একটা ম্যাথ শুরু করবেন, এই বেসিক আমার ম্যাথে শিখতে পারবেন। ওকে, তারপর দ্বিতীয়ত হচ্ছে যে গণিত আপনি শিখবেন হাউ, কিভাবে, এই প্রশ্নের পরিবর্তে হোয়াই, কেন, এই প্রশ্নের ভিত্তিতে। কারণ আমরা যদি প্রতিটি গণিত যখন পড়ি তখন যদি এই প্রশ্নটা উত্থাপন করি যে এই গণিতটি কেন করব, কেন আমাকে সংখ্যাটি x ধরে নিতে হবে, কেন আমাকে শর্ত মতে যেতে হবে, কেন, অথবা আমার এই গণিতে ফাইনাল রেজাল্টটা কি হবে, সেটি কেন, যদি আপনি হোয়াই কোশ্চেনটাকে সামনে রেখে যদি আপনি দেখা যাচ্ছে যে গণিত করেন, তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেট আপনি গণিতে ভালো করতে পারবেন। আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই হোয়াই প্রশ্নটাকে, কেন, এই প্রশ্নটাকে ডিলিট করে আমরা মূলত যে প্রশ্নের উপর গণিত শিখি সেটা হচ্ছে হাউ মেথড, অর্থাৎ কিভাবে একটা গণিত স্যার করাচ্ছেন, এভাবে করাচ্ছেন, আমি ঠিক এভাবে আত্মস্থ করতেছি, স্যার ওভাবে করাচ্ছেন, আমি এভাবে আত্মস্থ করতেছি। আসলে এটি একটি ভুল মেথড আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তো দেখা যায় আপনাদের ব্যক্তিভেদে দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমি এতক্ষণ যা বললাম তার একটা সামারি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে যে আমি মূলত তাদের উদ্দেশ্যে কুস্তি কন্টিনিউ করবো যারা গণিত সত্যিকার অর্থে শিখতে চান, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে গণিতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। ফলে দেখা যাচ্ছে যে এই আলোচনাটা যারা একটু মিডিয়াম লেভেলের থাকবেন তাদের কাছে হয়তো একটু বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু দেখুন, বিলিভ করুন, এই বেসিক আপনাকে অনেক শক্তিশালী একটা লেভেলে পৌঁছে দেবে। তারপর ফাইনালি হচ্ছে যে আমি টোটাল কোর্সটি মূলত কন্টিনিউ করব হোয়াই কোশ্চেনের উপর নির্ভর করে, অর্থাৎ কেন আমি ম্যাথটা করব, কেন এভাবে চিন্তা করব, কেন ওভাবে চিন্তা করব না, কেন আমাকে এখানে সংখ্যাটিকে কাল্পনিক ধরে নিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হাজারো প্রশ্নের জবাব নিয়ে এই কোর্সটা আমরা সাজিয়েছি। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আরেকটি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যারা লাইভ ক্লাসটি করছেন তাদের প্রতি একটি বিনীত অনুরোধ আমার সবসময় থাকবে, সেটি হচ্ছে অনেকেই আছেন যে আজকে হঠাৎ করে একটা ক্লাস করলেন অথবা
1 আওয়ারের একটি ক্লাসে 30 মিনিটস করলেন, ঠিক পরে আবার করলেন না, অথবা আজকের ক্লাসটি করলেন পরশু ক্লাসটা করলেন না, তাহলে আমি তাদের ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা নেব না। এবং আমি বলছি যে তাদেরকে হয়তো দেখা যায় আমি পুরোপুরি সাপোর্টও দিতে পারবো না, কারণ আমি তাদেরকেই সাপোর্ট দিতে পারবো যিনি নিজেকে সাপোর্ট দিতে পারবেন, অর্থাৎ নিজের জন্য যিনি মানে দেখা যায় টাইম ইনভেস্ট করবেন। এই কারণে আমার রিকোয়েস্ট থাকবে, সত্যিকার অর্থে কেউ যদি গণিত শিখতে চান, বাংলাদেশের যে জায়গা থেকে আপনি জয়েন করছেন না কেন, আপনি প্রতিটি ক্লাস, আমার প্রত্যেকটা ক্লাস আপনি মনোযোগের সাথে করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনি গণিতে ভালো করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আজকের ক্লাসটি যেহেতু আমার পরীক্ষামূলক ক্লাস, প্রথম ক্লাস, এই কারণে আমি হয়তো বুঝে উঠতে পারবো না যে আপনাদের অবস্থানটা কি। আজকের ক্লাসটি শেষে আপনাদের মতামত জানাবেন যে আমার লেকচার অ্যাঙ্গেল আরো বেসিকে যাওয়া উচিত নাকি অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত। তবে হয়তো অ্যাডভান্স লেভেলে আমি যাব না, কারণ আমি 3টি ধাপে একটা মানে আপনাদের সাথে থাকবো। একটি বর্তমান ধাপটি হচ্ছে বেসিক ধাপ, তারপর হচ্ছে মিডিয়াম ধাপ, তারপর হচ্ছে অ্যাডভান্স ধাপ। আমি বেসিক ধাপে কখনো অ্যাডভান্স কোনো ম্যাথ করব না, এই বিষয়টি আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। কারণ সমালোচকগণ দেখা যাচ্ছে সবসময় একটা ইস্যু খুঁজেন সমালোচনার জন্য। তারা হয়তো বলবেন হ্যাঁ এত সহজ ম্যাথ, এত ইজি ম্যাথ, এই ম্যাথগুলি নিয়ে আলোচনার কি আছে, লাইভ ক্লাসের কি আছে। আমি বিনীত স্বরে তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনার দরকার নেই, আপনি হয়তো সময়টা অন্য কোনো ভালো কাজে আপনি লাগান, কিন্তু যাদের দরকার, প্রায় 70% শিক্ষার্থী রয়েছে যাদের বেসিকে সমস্যা, আমাকে তাদের জন্য কাজ করতে দিন, আমি তাদের জন্য কাজ করতে চাই। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, অলরেডি দেখা যাচ্ছে প্রায় 7 মিনিট সময় আমি নিয়েছি আমার ভূমিকা টানতে। আমি এখন সরাসরি ক্লাস শুরু করতে চাচ্ছি, তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বাংলাদেশে কে কোন জেলা থেকে অথবা কোন ইউনিভার্সিটি থেকে অথবা কোন কলেজ থেকে জয়েন করেছেন আপনারা ঝটপট একটু কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে সারা বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা এখন একটু আলোচনায় প্রবেশ করতে চাই। আর আলোচনায় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, অনেকেই গণিত শিখতে চান, গণিত নিয়ে চিন্তা করতে চান, কিন্তু যিনি দেখা যাচ্ছে যে শিক্ষক অথবা টিউটর তার পরামর্শ অনুসারে কাজ করেন না, তাদের ক্ষেত্রে গণিত শেখানোটা বেশ কঠিন একটি বিষয়। এই কারণে আমি আপনাদের বেশ এর আগে পোস্টে আমি মূলত এই শীটটা আপনাদের আপলোড করে দিয়েছিলাম, বেশ করে এর একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম। আমি অনেকেই আপনাদেরকে বলেছিলাম পিডিএফ ফাইলটি প্রিন্ট করে আপনার সাথে রাখুন। কারণ হচ্ছে দেখুন, সরাসরি ক্লাসের ক্ষেত্রে একটা সুবিধা থাকে, এই সুবিধাটা হচ্ছে যে আমার সামনে সরাসরি শিক্ষার্থী উপস্থিত, আর আমি তাদের সাথে কথা বলতেছি। আর ব্যক্তিগতভাবে আমার একটি উইকনেস আছে, উইকনেসটি হচ্ছে যে আমি ওয়ান ওয়েতে কথা বলতে অভ্যস্ত না, আমি সবসময় টু ওয়েতে কথা বলি। যে আমি কথা বলবো, আমার শিক্ষার্থীরা কথা বলবে, আমি তাদের কথা শুনবো, তারা আমার কথা শুনবে, তারা তাদের সমস্যা শেয়ার করবে, আমি তাদের সমস্যার ভিতরে প্রবেশ করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকের লাইভ ক্লাসে সেটি সম্ভব হবে না। যেহেতু সম্ভব হবে না এখানে, তারপরেও আমি সরাসরি ক্যামেরার সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলার খুব একটা অভ্যাস নেই, তবু আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব যে ওয়ান ওয়েতে কিভাবে ক্লাসটা অনেক বেটার করা যায়। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর যারা লাইভ ক্লাসটি করছেন, রিকোয়েস্ট থাকবে যে আপনি লাইভ ক্লাসটি আপনার অবস্থান থেকে শেয়ার করে দিতে পারেন, তাহলে আমরা অনেক ফ্রেন্ডসদের কাছে পৌঁছতে পারবো। বাংলাদেশের অনেকের ম্যাথের প্রবলেম আছে, তাদের সমস্যার হয়তো সমাধান করবে। তো যা হোক, কথা না বাড়িয়ে শুরু করা যায়। ধন্যবাদ সবাইকে। এবার আসুন আমি সরাসরি বোর্ডে যেতে চাচ্ছি। ওকে, আমি যে পোস্টটা করেছিলাম এর আগে আপনাদেরকে বলেছিলাম, এই পোস্ট অনুসারে প্রায় অধিকাংশ শিক্ষার্থী যারা পোর লেভেলে আছেন, ভেরি পোর লেভেলে আছেন, উইক লেভেলে আছেন, তাদের প্রতি আজকের ক্লাসটা উৎসর্গ করেই আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি সরাসরি শূন্য থেকে। আমি মূলত শূন্যকে বোঝাতে চাচ্ছি, সরাসরি বেসিক থেকে আমরা শুরু করব। তো আজকের ক্লাসটি শুধু নয়, আমাদের আগামী প্রায় 10টি ক্লাস আমাদের বেসিক নিয়ে অনেক বেশি আলোচনা হবে। সেক্ষেত্রে যদি আপনাদের দেখা যাচ্ছে যে আমি রিকোয়েস্ট করবো আপনারা কোনো ক্লাস মিস করবেন না। ওকে, আমরা জানি যে গণিতে আমাদের মোটামুটি ভাবে একদম সরাসরি ভাবে দেখা যাচ্ছে 10টা ডিজিট রয়েছে। ডিজিট আইডিয়াটা আমরা যাকে অঙ্ক বলি, এই 10টা ডিজিটের দেখা যাচ্ছে আমার এর মাঝে শূন্য রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 10টি ডিজিট আমাদের রয়েছে। এই 10টি ডিজিটের
মাঝে দেখা যাচ্ছে ল্যাপটপের লাইন ঠিক করে দাও। ওকে, সরি। এখানে 10টি ডিজিটের মাঝে দেখা যাচ্ছে এই 9টি ডিজিট যেটিকে আমরা সার্থক অঙ্ক বলি, আর এই শূন্যকে আমরা অভাব জ্ঞাপক অঙ্ক বলি। এখন এই যে শূন্য অভাব জ্ঞাপক, একে সাহায্যকারী অঙ্ক বলা হয়, যে মূলত দেখা যাচ্ছে যে সরাসরি শূন্যের কোনো সার্থক মান নেই, এটি হয়তো কোনো ডিজিটের পাশে বসে ডানে বসে দেখা যাচ্ছে সে একটা মান তৈরি করে। ওকে, এখন মূলত হচ্ছে এই আলোচনাগুলি এতটাই বেসিক যে এটা আপনারা জানেন। সো এখানে আমি কথা বলতে চাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে ডিজিট কি, এই প্রশ্নটি হচ্ছে একটা মৌলিক প্রশ্ন। এখন ডিজিট কি তার আগে আমাদের একটু জানা থাকা উচিত যে গণিত হচ্ছে একটি ভাষা। এই ভাষা দেখা যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ভাষাকে যদি আপনি লিখিত রূপে প্রকাশ করতে চান তাহলে তার জন্য কিছু প্রতীকের দরকার হয়। আমি যদি সরাসরি উদাহরণে চলে যাই তাহলে উদাহরণে আমরা দেখতে পাবো যে সরাসরি যে একটু লক্ষ্য করে যে আমরা যদি আমাদের বাংলা ভাষার কথাই বলি, এই বাংলা ভাষার ক্ষেত্রে যেমন আমরা বাংলা ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য আমরা বর্ণ ব্যবহার করি। এখন এই বর্ণ কি কি? অ, আ, ই, ই। অর্থাৎ একটা ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য আমাদের কিছু প্রতীকের দরকার হয়, সেটা বাংলা ভাষায় তাকে বলা হয় বর্ণ। ইংলিশে একে বলা হয় মূলত কি? লেটার, আ, বি, সি, ডি। একইভাবে গণিত যদি একটা ভাষা হয়ে থাকে তাহলে গণিত এই ভাষাকে লিখিত রূপে প্রকাশ করার জন্য আমার কিছু প্রতীকের দরকার হবে। এই প্রতীকটাকে বাংলায় যাকে বর্ণ বলছি, ইংলিশে যাকে লেটার বলছি, গণিতে তাকেই ডিজিট বলা হয়। গণিতে তাকে ডিজিট বা আমাদের অঙ্ক বলা হয়। যেমন 1, 2, 3, 4। অর্থাৎ বিষয়গুলি খুবই সিম্পল ব্যাপার, যে বাংলায় যাকে বর্ণ বলি, ইংলিশে তাকে লেটার বলি, একইভাবে আমাদের কি গণিতে তাকে কি বলা হয়? ডিজিট বা অঙ্ক বলা হয়। একইভাবে আমাদের আরো একটি বিষয় জানা জরুরি, সেটি হচ্ছে সংখ্যা বলতে আমরা কি বুঝি। এই প্রশ্নটা আমাদের একটা মৌলিক প্রশ্ন। দেখুন তো, বাংলা ভাষায় আমরা যখন দেখা যাচ্ছে যে দুটো বর্ণ পাশাপাশি লিখে মানে একটা অর্থপূর্ণ কিছু তৈরি করি, দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি লিখে তাকে আমরা শব্দ বলি। যে এই যেমন আমি যদি বলি আ, ম, আ, তাহলে আম হচ্ছে একটি শব্দ। এটি অবশ্যই কি হতে হবে? পাশাপাশি এক বা একাধিক শব্দ বসিয়ে শুধু বসালেই হবে না, সেটি মিনিংফুল হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আম একটি অর্থপূর্ণ, তো অর্থাৎ আমাদের একটা মিনিং দিচ্ছে, যার কারণে একে আমরা শব্দ বলি। অর্থাৎ পাশাপাশি একাধিক বর্ণ মিলে আমার শব্দ তৈরি হয়। আমি যদি শর্টকাটে বিষয়টা এভাবে বলি, একইভাবে আমাদের যদি পাশাপাশি কিছু লেটার যুক্ত করি, যেমন আমি যদি লিখি কি ম্যাঙ্গো, তাহলে তখন আমরা তাকে ওয়ার্ড বলবো। একইভাবে গণিতের ক্ষেত্রেও, এই গণিতের ভাষার ক্ষেত্রে যদি একাধিক ডিজিট আমরা পাশাপাশি লিখে কোনো পরিমাণ নির্দেশ করি, তখন আমরা একে কি বলবো? সংখ্যা বলবো অথবা নাম্বার বলবো। অর্থাৎ নাম্বার অথবা সংখ্যা, যেমন আমি বললাম 12টি আম। অর্থাৎ সবই কিন্তু সিমিলার, একটু খেয়াল করে দেখেন। আমরা পাশাপাশি বর্ণ মিলে শব্দ তৈরি করি, পাশাপাশি লেটার মিলে ওয়ার্ড তৈরি করি, একইভাবে পাশাপাশি কি এক বা একাধিক ডিজিট কি ব্যবহার করে আমরা কি তৈরি করি? আমরা নাম্বার তৈরি করি। তার মানে হচ্ছে বিষয়টা খুবই সিম্পল। অর্থাৎ তাহলে আমাদের অঙ্ক কি দাঁড়ালো? অঙ্ক হলো ওই যে গণিতকে লিখিত রূপে প্রকাশ করার জন্য যে 10টা প্রতীককে আমরা ইউজ করি, এরা হচ্ছে অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক মিলে যে একটা পরিমাণকে যখন আমরা নির্দেশ করি, তখন তাকে আমরা কি বলছি? নাম্বার বলছি। এখন এই জায়গায় একটা মৌলিক প্রশ্ন থাকে। মৌলিক প্রশ্নটা হয়তো আপনাদের মনেও এই মুহূর্তে জেগেছে, আমি একটু বলছি। সেটি হচ্ছে, আমি যদি বলি যে 7 এটি হচ্ছে একটি অঙ্ক, আমার ডেফিনেশন অনুসারে এটি হচ্ছে একটি অঙ্ক বা ডিজিট। এখন প্রশ্নটা হচ্ছে 7 কি সংখ্যা হতে পারে কিনা? ওকে, প্রশ্ন হচ্ছে 7 সংখ্যা কিনা। এই প্রশ্নের ব্যাখ্যায় আমরা কি বলবো?
তার আগে আমি ছোট্ট একটা লাইন আপনাদের লিখে শোনাতে চাই, যে লাইনটা সম্পর্কে আপনারা শৈশবে পড়েছেন। আমি যদি বলি ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খানাতে বাস করে কানা বগিচা। এখানে লক্ষ্য করে দেখেন, আমরা যখন এ ওই বর্ণ পড়ি তাহলে ওই একটি হচ্ছে বর্ণ, বাট এখানে এই বাক্যে আমি যখন বললাম ওই দেখা যায় তাল গাছ, এখানে ওই আমাদের শব্দ নাকি এখানে ওই আমাদের শব্দ নাকি এখানে বর্ণ, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের শব্দ হওয়ার শর্তটা ছিল এটি মিনিংফুল হতে হবে, একটা অর্থ প্রদান করবে। এখানে ওই শব্দটা একটা অর্থ প্রদান করতেছে, যেটি হচ্ছে দ্যাট। ভালো করে খেয়াল করুন, অর্থাৎ এখানে অর্থটা কি দিচ্ছে, এটি হচ্ছে দ্যাট। দ্যাট তার মানে কি, একটা বর্ণ হয়েও যখন অর্থ প্রকাশ করে তখন সেটি কিন্তু শব্দ। অর্থাৎ এই বাক্যে ওই হচ্ছে একটি শব্দ, অর্থাৎ একটা বর্ণ সে শব্দ হতে পারে। তাহলে এই যুক্তিতে আমার 7 এই অঙ্কটি আমার সংখ্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটি কখন সংখ্যা হবে? সংখ্যা তখনই হবে যখন আমরা এই বর্ণগুলির সাথে, বেশ করে আমাদের যেগুলি সরাসরি অঙ্ক তাদের সংখ্যা হওয়ার ক্ষেত্রে কথা বলছি, যে এখানে 7 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এরা অঙ্ক কখন হবে, এরা সংখ্যা কখন হবে? এরা অঙ্ক হবে যখন জেনারেলি আমরা 1 2 3 এর কথা বলবো, তখন তারা অঙ্ক হবে। কিন্তু যখন এদের পরে টি টা খানা অথবা দেখা যাচ্ছে হালি এই শব্দগুলি ব্যবহার করা হবে, তো অর্থাৎ তখন এটি একটি পরিমাণবাচক অর্থ দেবে। তার মানে তখন এটি হয়ে যাবে সংখ্যা। তার মানে আমরা একটা প্রশ্নের জবাব এখানে পেয়ে যাচ্ছি, যে একটা অঙ্ক সংখ্যা হতে পারে। একটা অঙ্ক কি হতে পারে? সংখ্যা হতে পারে। কখন? যখন এরা টি টা খানা এদের পর যুক্ত হবে, হালি এদের পরে, যেমন 1 হালি আম অথবা 5টি কলম, তখন এরা মূলত কি করবে? অর্থপূর্ণ একটু লক্ষ্য করুন। অর্থাৎ তাহলে এটা আমাদের কি হবে? এখানে আমাদের 7 একই সাথে আমার কি হচ্ছে? অঙ্ক হতে পারে এবং সংখ্যাও হতে পারে। তার মানে আমরা এখানে আর কথা বাড়াচ্ছি না, খুবই বেসিক বিষয়। সেটি হচ্ছে যে একটা অঙ্ক সংখ্যা হতে পারে, তবে যখন একাধিক 2 বা তার বেশি অঙ্ক মিলে সংখ্যা তৈরি হবে, তারা কখনো কি হবে না? অঙ্ক হবে না। যেমন 12টি, এখানে 12 এটা কখনো অঙ্ক হবে না। বাট একটার ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যেমন 7, এটি আমার অঙ্ক হতে পারে, এটি আমার সংখ্যা হতে পারে। ওকে, এবার আমরা ঠিক মূলত একটু সামনের দিকে যাব। সেটি হচ্ছে যে ওকে, লক্ষ্য করে দেখুন যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সংখ্যা যদি আমি লিখি, যেমন 2357, এটি আমার একটি সংখ্যা, কারণ যেহেতু আমরা একাধিক ডিজিট মিলে একটা সংখ্যা তৈরি করি, এটি আমাদের সংখ্যা। আমরা শৈশবে পড়েছিলাম যে একটা সংখ্যায় আমাদের এগুলির এক একটা প্লেস আছে, যাকে অর্থাৎ এই প্রত্যেকটার একটা প্লেস ভ্যালু আছে। যেমন আমরা একে একক বলি, একে দশক বলি, একে শতক বলি, একে হাজার বলি। তার মানে এগুলি হচ্ছে এক একটা কি আমাদের প্লেস ভ্যালু, স্থানীয় মান। তার মানে আমাদের একটা প্রশ্ন তৈরি হয় যে আমাদের একটা অঙ্কের দুটো মান থাকে, একটা স্বকীয় মান, আরেকটি মান হচ্ছে স্থানীয় মান। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই দুটো স্বকীয় মান কি এবং স্থানীয় মান কি? স্বকীয় মানটা হচ্ছে যে যেটা নিজের মান, যেটা কার মান? নিজের মান। যেমন আমি যদি বিষয়টা একটু ক্লিয়ার করি, যে এই জায়গাটায় 7-এর এটা হচ্ছে একক স্থান, সেটা হচ্ছে 7 অর্থাৎ 7-এর মান হচ্ছে এখানে 7। আর এই জায়গাটার এটা হচ্ছে দশক স্থান, তার মানে এর মান হচ্ছে কত? 5 × 50। এর মান হচ্ছে 5 × 50। একইভাবে আমাদের এই 3-এর ক্ষেত্রে আমাদের মান হচ্ছে কত? এটা শতক স্থান, তার মানে এখানে 3-এর মানটা হচ্ছে 300। একইভাবে আমাদের এখানে 2-এর মানটা হচ্ছে 1000, তার মানে এখানে হচ্ছে যে 2000। তার মানে এখানে 7-এর মান 7, 5-এর মান 50, 3-এর মান হচ্ছে 300, 2-এর মান হচ্ছে 2000।
তার মানে এই যে এক একটা অঙ্কের যে এই জায়গায় একক স্থানে বসার কারণে যে মান আসলো, দশক স্থানে বসার জন্য যে মান আসলো, শতক স্থানে বসার জন্য 3 এর যে মান আসলো, এবং হাজারের জায়গাতে বসার কারণে 2 এর যে মান আসলো, এই মানগুলিকে আমরা বলি স্থানীয় মান। তাহলে সক্রিয় মানটা কি? সক্রিয় মানটা হচ্ছে তার নিজের মান, যে মানটা নিয়ে সে কি করেছে, জন্মগ্রহণ করেছে। যেমন আলাদাভাবে যদি আমি এটা বলি এটা কত, এটা 7, তার মানে এই 7 নিয়ে সে জন্মগ্রহণ করেছে, এই 7টা হতে তার নিজের মান। আমি যদি আলাদাভাবে বলি এটা কত, 5, তার মানে এই 5টা হতে তার নিজের মান, সক্রিয় মান। একইভাবে এই এখানে 3 এর মান 3, 2 এর মান 2। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা ডিজিটকে আমরা যেভাবে শিখেছি, ওই যে মান নিয়ে শিখেছি, ওই মানটাই যখন আমরা চিন্তা করব তখন এটা হচ্ছে সক্রিয় মান। এবার তাহলে স্থানীয় মান হচ্ছে এই যে এই জায়গাটা বসার কারণে একক, দশক, শতক, হাজার, এগুলি এক একটা প্লেস, এক একটি জায়গা, এই এক একটি স্থানে বসার কারণে তারা যে মানগুলি নিচ্ছে, এই মানগুলিকে আমরা বলবো স্থানীয় মান। এখন আমি যদি এই সংখ্যাগুলি একটু চেঞ্জ করে দেই, যেমন আমি যদি 7 লিখি, 5 লিখি, 3 লিখি, 2 লিখি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের 2 এর ক্ষেত্রে মান দাঁড়াচ্ছে 2 কে এখানে 2 দাঁড়াচ্ছে। 3 এর ক্ষেত্রে মান দাঁড়াচ্ছে 3, 10 যেহেতু দশকের স্থান 30। একইভাবে আমাদের 5 এর ক্ষেত্রে মান দাঁড়াচ্ছে 5 × 100 অর্থাৎ কত, 500। এবং 7 এর ক্ষেত্রে আমাদের মান দাঁড়াচ্ছে 7 × 1000 অর্থাৎ 7000। একটা জিনিস খেয়াল করেছেন, এই জায়গায় যদি আমি বলি 2 এর সক্রিয় মান কত, তার নিজের মানটা কত, তাহলে আপনি বলবেন 2, কারণ 2 নিয়ে সে জন্মগ্রহণ করেছে। 3 এর সক্রিয় মান কত, 3। 5 এর সক্রিয় মান কত, 5। একইভাবে 7 এর সক্রিয় মান কত, 7। তাহলে কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গাটায় 2 এর স্থানীয় মান ছিল 2000। এই জায়গায় স্থান চেঞ্জ করার কারণে, এই জায়গা থেকে এই জায়গায় আসার কারণে তার মান হয়ে যাচ্ছে 2। একইভাবে এখানে 3 এর মান ছিল আমার কত, 300। এখানে স্থান চেঞ্জ করার কারণে তার মান আসলো কত, 30। একইভাবে 5 এর মান ছিল আমাদের পূর্বে 50, এখানে আসছে কত, 500। এবং 7 এর মান সেখানে ছিল 7, আর এখানে আসছে 7000। তার মানে আপনি কি বুঝলেন? তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের স্থানীয় মান যেটা, সেটা পরিবর্তনশীল। আমি আবারও বলছি, স্থানীয় মান হচ্ছে আমাদের পরিবর্তনশীল, কিন্তু সক্রিয় মান কিন্তু তার আগেরটাই রয়েছে। দেখুন এখানে 2 এর মান 2, 3 এর মান 3, একইভাবে দেখেন এখানে 2 এর মান 2, 3 এর মান 3, একইভাবে 5, 7। তার মানে কি সক্রিয় যে মানটা, এই মানটা অপরিবর্তনশীল এবং স্থায়ী, কিন্তু স্থানীয় মান প্লেস ভ্যালু যেটাকে বলি, এটি হচ্ছে পরিবর্তনশীল। এটি একটি ইম্পর্টেন্ট বেসিক। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থানীয় মান পরিবর্তনশীল, বা সক্রিয় মানটা কি, স্থায়ী, ফিক্সড অর্থাৎ অপরিবর্তনশীল। এবার আমরা এখান থেকে ছোট্ট একটা আইডিয়া নিয়ে আমরা কথা বলতে চাই। সেটা হচ্ছে অনেকেই গণিতের বিষয়গুলিতে দেখা যাচ্ছে যে একটা বেসিক সম্পর্কে ধারণা রাখেন না, সেটি হচ্ছে গণিতের জন্মটা কিন্তু তুলনার উপর ভিত্তি করে। এই বিষয়টা আমার মনে হয় একটু ক্লিয়ার করা উচিত, যে আজকের যে গণিতটা আমরা পেয়েছি, এই গণিতের উৎপত্তি কিন্তু তুলনা থেকে। যেমন একটা সময় যখন আদিম আমাদের মানব জাতির পূর্বপুরুষরা যখন কোনো হিসাব নিকাশ রাখতেন, তখন অর্থাৎ আমি ওই সময়টার কথা বলছি, যে সময় 1, 2, 3 এর ধারণা ছিল না, তখন তারা কিভাবে হিসাব রাখতেন। যেমন 1, 2 ছিল না, তখন আপনারা যারা দেখা যাচ্ছে যে এমবিএ, বিবিএ করেছেন, অথবা ইকোনমিক্স এর স্টুডেন্ট রয়েছেন, অথবা অ্যাকাউন্টিং করেছেন, তারা জানেন, অথবা গণিত নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানেন, গণনার যে ইতিহাসটা আমাদের রয়েছে, সেখানে একটা বিষয় সুস্পষ্ট। যেমন একজন কৃষকের দেখা যাচ্ছে 5টা গরু আছে, কিন্তু সে জানতো না এটাকে 5 বলা হয়। তাহলে সে কিভাবে হিসাবটা রাখতো? সে হিসাব রাখতো, এটা নিয়ে ইতিহাসে অনেক দেখা যাচ্ছে যুক্তিতর্ক আছে, অনেক মতভেদ রয়েছে। যেমন আমি ধরে নিচ্ছি, কেউ কেউ বলেন যে দড়িতে গিট্টু দিয়ে হিসাব রাখতেন, কেউ বলতেন যে পাথরের নুড়ি পাথর দিয়ে হিসাব রাখতেন, অথবা দেখা যাচ্ছে যে শলাকা দিয়ে হিসাব রাখতেন। তো আমি ধরে নিচ্ছি শলাকা দিয়েই হিসাব রাখতেন। তাহলে ধরেন একজন কৃষকের 5টা গরু আছে, কিন্তু সে জানতো না একে 5 বলা হয়। তাহলে সে কিভাবে হিসাব রাখতো? ধরেন এই গন্ডির মাঝে সে গরুগুলো রাত্রে এখানে একত্রিত করে রাখে, সকাল বেলায় সে দেখা যাচ্ছে এখান থেকে গরুগুলি মাঠে চড়িয়ে দেয়। তো সে কি করে?
সে যখন একটা গরু বের হয় তখন আমি বলেছি যে সে কাঠি দিয়ে হিসাব রাখে, আমি এক্ষেত্রে কাঠি হিসাবটাকে নিচ্ছি। সে একটা গরুকে বের করলো, তখন সে একটা কাঠি আলাদা করলো, আরেকটা গরুকে বের করলো, আরেকটা কাঠি আলাদা করলো, আরেকটা গরুকে বের করলো, আরেকটা কাঠি আলাদা করলো, আরেকটা, এভাবে দেখা যাচ্ছে 5টা গরু বের হয়ে গেল, 5টা কাঠি আলাদা করলো। তার মানে তার কাছে এই 5টা কাঠি হচ্ছে তার গরু। আসলে কাঠি কি গরু না, এখানে এখানে গরুর সাথে কাঠিকে তুলনা করা হয়েছে। এটি হচ্ছে একটি বিপ্লবী ধারণা, যে গণিতের অন্যতম একটা ফান্ডামেন্টাল আইডিয়া, যেটি হচ্ছে গণিতের যে জন্মটা এটা তুলনা ভিত্তিক, যে এর ভিত্তিতে দাঁড়িয়ে আছে তুলনার উপর। যে আমরা এই যে সব সময় দেখা যাচ্ছে কোনো কিছুর সাথে তুলনা করে একটা বাস্তব আইডিয়াকে আমরা হিসাব করে থাকি। একইভাবে ঠিক অতীতে আমাদের পূর্বপুরুষরা যেটা করতেন, তার মানে আমি যদি এবার এখানে একটা হাতি এনে বলি এই হাতি হচ্ছে 1000, তার মানে আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে এই হাতি মানে হচ্ছে কি 1000। একইভাবে আমি যদি একটি গাধা এনে বলি যে এটি হচ্ছে 500, তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে এটি হচ্ছে আমাদের 500। তার মানে আমি যদি বলি এক্স এক্স হচ্ছে 1 লক্ষ, তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে এক্স 1 লক্ষ। এই বিশ্বাসটুকু একটু অন্ধভাবে করুন, তাহলেই দেখবেন গণিতের অনেক জটিল সমস্যার একটা ইজি সলিউশন পেয়ে যাবেন। তার মানে আমরা একটা পয়েন্ট এখান থেকে ফাইন্ড আউট করতে চাই যে গণিতের এই যে মানে শুরুটা, এখানে কিন্তু তুলনার একটা বড় ভূমিকা রয়েছে। আমরা সামনে যে গণিত ক্লাসগুলি করব, এই গণিত ক্লাসগুলি এই তুলনার শত শত ব্যবহার দেখব, যে কিভাবে আমরা একটা আইডিয়াকে অন্য একটা জিনিসের সাথে তুলনা করি এবং তুলনার মাধ্যমে আমরা সমস্যার একটা সিদ্ধান্তে পৌঁছি। তার মানে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। এবার চলুন আমরা আলোচনাকে, যদি তুলনাকে আপনি বিশ্বাস করেন, তাহলে আমি যদি আপনাকে বলি যে পি কিউ আর এটি একটি সংখ্যা, তার মানে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন না, কারণ আমি বলছি তুলনার জন্য আমি যদি কাঠি তুলনা করতে পারি, কাঠি দিয়ে যদি গরুকে বোঝাতে পারি, তাহলে আমি পি কিউ আর দ্বারা একটা সংখ্যাকে বোঝাতেই পারি। এটা হচ্ছে একক স্থান, এটা হচ্ছে দশক স্থান, এটা হচ্ছে কি শতক স্থান। তার মানে খুবই ইজি আইডিয়া। এখন তাহলে আমি যদি বলি তাহলে এর মানটা কত, তাহলে আপনি ওই আপনার গাণিতিক ধারণা থেকে মানটা বের করে নিতে পারেন। কিভাবে? এখানে আর এর মান হচ্ছে একক স্থান, তার মানে এখানে আর কয়টা? একটা। এবার এই মানটা হচ্ছে আপনার দশক স্থান, তার মানে কি এখানে 10 গুণ হবে, তার মানে আমরা পাচ্ছি 10 কিউব। ওকে, এবার তাহলে পি এর মানটা কত হবে? এটা হচ্ছে শতক স্থান, তার মানে এর মানটা দাঁড়াচ্ছে আমার 100 পি। অর্থাৎ তাহলে আমরা এই পি কিউ আর এর মান পাচ্ছি, আর এর পাচ্ছি আর, কিউ এর পাচ্ছি 10 কিউ এবং পি এর পাচ্ছি কি 100 পি, তাই কিনা? এখন তাই যদি সত্য হয় তাহলে টোটাল মানটা কত দাঁড়াচ্ছে? টোটাল মানটা দাঁড়াচ্ছে, শুরুতে বড়টা লিখব 100 পি, তারপর আমি লিখব 10 কিউ, তারপর লিখবো আমি আর। তার মানে পি কিউ এর মান হচ্ছে কত? 100 পি প্লাস 10 কিউ প্লাস আর। তার মানে এটি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে গণিতের একটি বেসিক আইডিয়া, ফান্ডামেন্টাল আইডিয়া। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সবচেয়ে ভালো হতো যদি সরাসরি আপনাদের সাথে আমি টু ওয়েতে কথা বলতে পারতাম, কারণ এটি খুবই ইফেক্টিভ হতো যদি টু ওয়েতে কথা বলা যেত। যেহেতু আমাদের হাতে সেই ধরনের কোনো প্রযুক্তি এই মুহূর্তে হাতে নেই, সঙ্গত কারণে আমি ওয়ান ওয়েতে কথা বলতেছি। তবে আমি বলে রাখি যে ওয়ান ওয়েতে কথা বলার যে অভ্যাসটুকু সেটি মূলত আমার নেই। তো ইনশাল্লাহ ক্লাস নিতে নিতে হয়তো দেখা যাচ্ছে সেই অভ্যাসটুকু আয়ত্ত করতে সক্ষম হব। তবে আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ যারা লাইভ ক্লাসগুলি শুরু করেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসগুলি করেন। বেসিকের মাঝে অসাধারণ সব আইডিয়া, অসাধারণ সব টেকনিক, কিভাবে বেসিক থেকে কয়েক সেকেন্ডে ম্যাথমেটিক্স করা যায় তার বিস্তর ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো দেখা যাচ্ছে আমি সবসময় বলি শর্টকাটকে দূরে সরিয়ে দিন, বেসিক থেকে শর্টকাট তৈরি করুন। যারা বেসিক থেকে শর্টকাট তৈরি করতে চান তারা অবশ্যই আমার লাইভ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। এবার একটু লক্ষ্য করে দেখেন, আমরা আমাদের এই শীটটার দিকে যদি তাকাই, এখানে একটা কোশ্চেন আছে 5 নাম্বার। দেখেন শীটটা কিন্তু আমি বারবার বলছি শীটটা আপনাদের হাতে থাকা উচিত। 5 নাম্বার এই অঙ্কটা দেখেন, একটা প্রিভিয়াস কোশ্চেন যেখানে বলা হচ্ছে, আপনারা শীটটার সাথে সাথে দেখে নিতে পারেন। আর যারা এখনো শীটটা ফটোকপি করেন নাই তারা অবশ্যই ফটোকপি করে নেবেন, এটা অনেক বেশি জরুরি। যেমন এখানে বলা হচ্ছে একটি সংখ্যার শতক, দশক একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর, অর্থাৎ যে অঙ্কটা আমি অলরেডি করে ফেলেছি।
তাহলে এটার তাহলে আপনি বুঝতেই পারছেন এটা শতক, এটা দশক, এটা কি একক। তার মানে এটা হবে আর, এটা হবে কি 10 কিউ, আর এটা হবে আমার 100 পি। তার মানে এটি হচ্ছে উত্তর। তার মানে আমাদের উত্তর হচ্ছে কি খ। তার মানে আশা করি এই জাতীয় প্রবলেম যদি পরীক্ষায় আসে তাহলে নিশ্চিতভাবে আপনি কি করতে পারবেন, আনসার করতে পারবেন। এবার আসুন আমরা একটু খুবই ক্ষুদ্র একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে মূলত যে আমরা জানি যে সেই শৈশব থেকে ক্লাস 2-3 থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা নিয়ে আলোচনা শুনে আসছি, এবং আমরা দেখা যায় যে ছোট ছোট অঙ্ক করে আসছে সেই ক্লাস 2 থেকে। যেমন আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যার কথা বলি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাগুলি মূলত আমরা সবচেয়ে ক্ষুদ্রতম, যদি আমি 2 অঙ্কের ক্ষুদ্রতম লিখি তাহলে এটাকে 10 দিয়ে লিখি, অর্থাৎ প্রথমটা 1 তারপর 0। 3 অঙ্কের বললে সেটি হচ্ছে আমার একটা 1 দুটো 0, এবং 4 অঙ্কের বললে একটা 1 এবং 3টা 0। আর বৃহত্তম সংখ্যা যদি বলি, বৃহত্তম সংখ্যা বলতে আমরা 9 দ্বারা প্রকাশ করি, কারণ আমার এই যে 1 থেকে 9 অর্থাৎ 0, অর্থাৎ 1, এখানে যদি আমরা মূলত সবচেয়ে বড় যে ডিজিটটা সেটা হচ্ছে 9, তার মানে শুরুতে 9 যে সংখ্যা থাকবে সেটা স্বাভাবিকভাবে সবচেয়ে বড় সংখ্যা থাকবে। তার মানে আমরা যদি 1 অঙ্কের বৃহত্তম লিখি তাহলে একটা 9 লিখি, 2 অঙ্কের ক্ষেত্রে দুটো 9, 3 অঙ্কের ক্ষেত্রে 3টা 9, 4 অঙ্কের ক্ষেত্রে 4টা 9। আপনি হয়তো বলতে পারেন এটা এতটাই বেসিক, এ নিয়ে আমার চিন্তা করার কি আছে। দেখুন আমরা গণিত কেন শিখতে পারি না, যখন আপনি শিখে ফেলছেন এটা 1, আপনি যখন প্রশ্ন করেন না এটা 1 কেন হলো, তখনই দেখা যাচ্ছে আপনি আর জানতে পারেননি যে বিশেষ করে আমি এস এম জাকির হুসাইন স্যারের দেখা যায় গণিতের রহস্যময় জগতে উনি চমৎকার কিছু ব্যাখ্যা দিয়েছিলেন। সেখানে বলেছিলেন, বেশ একটা চিত্র দেখিয়েছিলেন যে সেখানে আমাদের এই যে এক পর্যায়ক্রমে যে দেখা যাচ্ছে যে এরকম রূপ ধারণ করলো, এই দেখুন আমি যখন বলছি যে আমি এক, এটা আমি জানি আই নো, তখন কিন্তু আমার আর জানা হয় নাই যে এই একটা আমাদের বাংলার একে রূপান্তরটা কিভাবে হলো। এই কারণে দেখা যাচ্ছে সহজ জিনিসের ভিতর আমরা খুব সহজেই এটা বলবো না আমি জানি, বরঞ্চ আমরা এটাও স্বীকার করবো যে আমি আরো জানার চেষ্টা করছি, আমি আরো জানতে চাই। তাহলে দেখবেন জানা জিনিসের মাঝে আপনি অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট পেয়ে যাবেন, যেটা আপনার পুরো লাইফের চিন্তন প্রক্রিয়াকেই কি বদলে দেবে। একটু লক্ষ্য করেন, এই যে ক্ষুদ্রতম সংখ্যা, আমি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, একটা 1 3টা 0। বৃহত্তম সংখ্যা আমি দেখা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা 9 এবং 4টা 9 দিয়ে লিখলাম। এই কনসেপ্ট থেকে, কনসেপ্টটা সহজ, বাট এখান থেকে কিন্তু দেখা যায় তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অনেক পরীক্ষায় দেখা যায় যে অঙ্ক আসে। কিভাবে আসে, ধরেন আমি যদি আপনাকে বলি যে এটা হচ্ছে 2 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, ওকে, তাহলে অনেক সময় পরীক্ষায় আসে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে কত হবে, আপনি বুঝতেই পারছেন, এখানে 1 হবে। আসলে বিষয়টা যখন আপনি বিয়োগ করবেন তখন আপনাকে হিসাব করতে হবে, 10 থেকে 9 গেলে 1। এখন আমি যদি বলি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ দিলে তাহলে কত হবে, 1 হবে। এবার আমি যদি বলি যে 3 অঙ্কের না 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 3 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যদি আমি বিয়োগ করি তাহলে রেজাল্ট কত হবে, 1। দেখুন গণিত সবসময় তোতা পাখির মতো পড়ে যাবেন, মুখস্থ করে যাবেন, এই জগৎ থেকে বেরিয়ে আসেন, আপনি সরাসরি ফিল করতে হবে যে আসলে ব্যাপারটা কি বলছে। দেখুন যখনই আমি 2 অঙ্কের ক্ষুদ্রতম থেকে তার 1 অঙ্ক কমিয়ে 1 অঙ্কের বৃহত্তম আমি বিয়োগ করতেছি তখন রেজাল্ট 1 হচ্ছে, এবং 3 অঙ্কের থেকে যখন 2 অঙ্ক দেখেন ক্ষুদ্রতম 3 বৃহত্তম 2 তখনও রেজাল্ট আমার 1 হচ্ছে। আবার দেখা যাচ্ছে 4 অঙ্কের, দেখুন ক্ষুদ্রতম 4 অঙ্কের কিন্তু বৃহত্তম কি 3 অঙ্কের, তখনও আমার রেজাল্ট 1 হচ্ছে। তার মানে এই জাতীয় অঙ্ক আসলে আপনার অঙ্ক করার দরকার নেই, আপনি জাস্ট একটু ফিল করেন যে এই ধরনের অঙ্ক আসলে সবসময় রেজাল্ট 1 হবে। এখন যদি এই অঙ্কটাও আপনি বুঝতে চান তাহলে আমি মনে করি এটা চরম বোকামির একটা কাজ। তার মানে অথচ এভাবেই চিন্তা কেন করবেন, আপনি দেখছেন 100 থেকে 99 বাদ দিলে, তারা হয়তো প্রশ্ন বলেছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা বাদ দিলে কত হয়, আপনি ওভাবে কেন চিন্তা করবেন। আপনি চিন্তা করেন যে 2 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 100, 2 অঙ্কের বৃহত্তম মানে 99, 100 থেকে 99 গেলে 1 থাকে। 4 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি 1000, আর 3 অঙ্কের বৃহত্তম মানে কি 999, তার মানে 1000 থেকে 999 গেলে আমার কি থাকে, 1 থাকে। আপনি সবসময় বাস্তব জীবনের সাথে রিলেট করে চিন্তা করবেন, তাহলে এই ধরনের অঙ্ক আপনাকে কখনোই করতে হবে না, এবং আপনি চাইলে নিজেই শত শত অঙ্ক করতে পারবেন। যেমন দেখেন আমাদের এর উপরও পরীক্ষাচিত প্রশ্ন আসে, যেমন আমি 1 নম্বর প্রশ্নটাই যদি খেয়াল করে দেখেন, 1 নম্বর প্রশ্নটা
আমাদের শীটের যে 1 নম্বর প্রশ্নটা, সেখানে কিন্তু এই জাতীয় একটা প্রশ্নই করা হয়েছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি একটা 1 এবং 4টা শূন্য। সেখান থেকে বলা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কি 9 9 9। আসলে আমার একটা হচ্ছে 10,000 আর একটা হচ্ছে 9,999, তার মানে আলটিমেট আমার রেজাল্ট এক। তার মানে এই অঙ্ক আমার করার দরকার নেই, আমি ডিরেক্টলি দেখবো এবং ফিল করবো, আমি দাগিয়ে ফেলবো। কথাটা ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি আরো কয়েকটি আইডিয়া জেনারেট করি যে কিভাবে আমরা অঙ্কটাকে বেসিক থেকে চিন্তা করব, চলুন আমরা আরেকটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরেন আমরা যদি এখানে ধরেন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা যদি আমরা কি করি, যোগ করি, তাহলে কত হবে? 9, এখানে কত? 9 9 1 10। এবার যদি আমি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম, এটা আবার লেভেল সমান সমান, বৃহত্তম যায় ক্ষুদ্রতম যায়, এই ক্ষেত্রে যদি আমি যোগ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এখানে 9 এখানে 9 এখানে কত? 10। একই ভাবে যদি আমি 4 অঙ্কের চিন্তা করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম যদি আমি যোগ করি তাহলে একটা 9 9 9 আমার 10। কিন্তু আপনি এভাবে কেন চিন্তা করবেন মশাই? এভাবে আমার চিন্তা করার দরকার নেই। আমি কিভাবে চিন্তা করব? আমি চিন্তা করব, আমি নিজে বাসায় এটা নিয়ে চর্চা করব, যখন অনুশীলন করব তখন আমার সামনে এটা জগৎ খুলে যাবে। জগৎটা কি? যে আমি তো সবসময় দেখতেছি 2 অঙ্কের বৃহত্তম 2 অঙ্কের ক্ষুদ্রতম, এই দুটো যদি যোগ করা হয়, শুধুমাত্র আমার লাস্টের 9টাকে 10 বানিয়ে দেন আর বাকি 9গুলি সরাসরি নামিয়ে দেন। এখানে কয়টা আছে? 3টা 9 আছে, একটা 9কে আপনি 10 বানিয়ে দেন, বাকি দুটো 9কে আপনি হুবহু বসিয়ে দেন। এগুলি আপনাকে চর্চা করেই শিখতে হবে। আপনি যদি সবসময় যোগ বিয়োগ করতে হবে এরকম চিন্তা করেন, তাহলে বুঝতে হবে যে আপনি গণিতটা আসলে ওইভাবে মন থেকে চাচ্ছেন না। যেমন আমার এখানে কি দেখা যাচ্ছে? 4টা 9 আছে, আমার 4টা ক্ষুদ্রতম সংখ্যা আছে, তার মানে আমি কি করব? 3টা 9 হুবহু নিচে নামিয়ে দেব আর এই 9টাকে 10 বানিয়ে দেব, ব্যাস আমার অঙ্ক হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে, যদি যেমন আমাদের 4 নম্বর অঙ্কটা দেখেন, 4 নম্বর শীটে 4 নম্বর অঙ্কটা কি, আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে আপনি অবশ্যই যে কাজটা করবেন, লেকচার শীটটা অবশ্যই ফটোকপি করে নেবেন। আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে মানে লাইভ ক্লাসগুলি ক্লাস করতে চান। আমি যখন ইংলিশে ক্লাস নিতাম তখন দেখতাম অনেকেই ক্লাস করতো, কিন্তু কেউ কখনো কমেন্ট করতো না, কেউ কখনো শেয়ার করতো না। অর্থাৎ একটা সময় যখন আমি ক্লাসটা অফ করে দিলাম, ওই যে যারা লুকিয়েছিল, যারা কথা দেখা যায় আমি যে বিষয়গুলি রিকোয়েস্ট করতাম তাদেরকে কখনো আমি দেখতে পেতাম না, কিন্তু যেদিন আমি এটা অফ করে দিলাম সেদিন তারাই সমালোচনার ঝড় তুললো। তারা দেখা যাচ্ছে এই বলতেছে, আপনি এটা বললেন করলেন না, ওটা বললেন করলেন না। আমি সবসময় বলি, ভাই আমি এই যে এই মুহূর্তে আপনাদেরকে বলছি আপনারা সবকটি ক্লাস করেন, আমি আপনাদেরকে কি বলছি যে আপনারা দেখা যাচ্ছে এই লাইভ ক্লাসগুলি শেয়ার করেন, কিন্তু আপনারা যদি আপনাদের অবস্থান থেকে আমার কথাগুলি ফলো করেন তাহলে আমি এখানে উৎসাহ পাবো। এখন ধরেন আমি ক্লাস নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমি সময় দিচ্ছি কিন্তু আপনারা আপনাদের ডিউটিটা পালন করছেন না, তখন আলটিমেট যেদিন আমি হতাশ হয়ে বাদ দিয়ে দিব সেদিন আপনি সমালোচনার ঝড় তুলবেন, ভাই আপনি তো লাইভ ক্লাস শুরু করলেন এখন কন্টিনিউ করতেছেন না, কবিয়াল ভাই কথা দেন কথা রাখেন না, হয়তো আপনার সাথে আমার রিলেশনটা তলানিতে গিয়ে থাকবে। আসলে ভাই আসুন, যে পৃথিবীর ভালোবাসাগুলি টিকে থাকে দ্বিপাক্ষিক ওয়েতে, যে আমি আপনাদেরকে হেল্প করতেছি, আপনারা আপনাদের অবস্থান থেকে আমার কথাগুলি ফলো করুন। আমার বিশ্বাস আজকে যারা প্রায় দেখা যায় 250-র মতো শিক্ষার্থী একসাথে লাইভ ক্লাস করতেছেন, আমার বিশ্বাস যে এর অধিকাংশের হাতেই দেখা যাচ্ছে লেকচার শিটটা নেই, কারণ আপনারা অলসতার কারণে অথবা অন্য কোনো কারণে লেকচার শিটটা আপনি ফটোকপি করেননি অথবা প্রিন্ট করেননি। কিন্তু আমি বারবার অনেকবার পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়েছি যে এটা আপনারা প্রিন্ট আউট করেন। তো যা হোক প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি রিকোয়েস্ট করব আপনি দয়া করে আজকের ক্লাসের পরে হলেও আপনি একটু প্রিন্ট করে নেবেন, তাহলে আমার ক্লাসের গেটআপ একটু চেঞ্জ করতে পারবো। কারণ আপনার হাতে লেকচার শিট থাকলে আমি অনেক কিছু দেখা যাচ্ছে ওই লেকচার শিটের সাহায্যে করতে পারবো। এখন যদি আপনার হাতে লেকচার শিট না থাকে তাহলে কিন্তু সেটি সম্ভব হবে না। এবার আসুন আমরা 4 নম্বর অঙ্কটা যদি দেখি, 4 নম্বর অঙ্কে কি রয়েছে দেখেন। 4 নম্বর অঙ্কে বলেছে 5 অঙ্কের বৃহত্তম। 5 অঙ্কের বৃহত্তম মানে কি? এখানে নিশ্চিতভাবে এখানে আমার 5টা নয়, আবার ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে নিশ্চিতভাবে আমার কি এটা। আমাকে কেন এটা লিখতে হয়? এটা লেখার দরকার আছে বলুন? আমি জানি যোগ করলে কি হবে, এখানে 5 অঙ্কের বৃহত্তম বলছে একটা 10 দেন আর বাকি দুটো 9 দেন, তাহলে তো উত্তর হয়ে যাচ্ছে। আমাকে তো ওভাবে অঙ্ক করার দরকার নেই,
এই কারণে আপনি এখন আমি যে ভাবে চিন্তা করতে বলছি এভাবে চিন্তা করুন, দেখুন শত শত দাগ আপনি নিজে তৈরি করতে পারবেন। আপনি যখন দাগ নিজে তৈরি করতে পারবেন তখন দেখবেন গণিতের মজা পেয়ে যাচ্ছেন। আমার এই কোর্সের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, গণিতের প্রতি একটা প্রেম সৃষ্টি করা, একটা প্রেম বোধ তৈরি করা। আশা করি এই কাজটুকু যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আমি করতে পারবো। এবার লক্ষ্য করেন, এবার যদি আমরা বিষয়টা এভাবে দেখি যে দুটো ধরেন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, আবার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা যদি বিয়োগ করতে হয় তাহলে আমার কত হচ্ছে একটা 9, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 1 গেলে কত 8। একইভাবে আমি যদি 3 অঙ্কের দেখি তাহলে 3 অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, 3 অঙ্কের ক্ষেত্রে করতেছে 9, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 0 গেলে 9, আর এটা হচ্ছে কত 8। একইভাবে যদি 4 অঙ্কের হয় তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ওই একইভাবে কি 9, 9, 9 এবং 8। আমি এভাবে কেন চিন্তা করব, আমি দেখব যে যখন বিয়োগ করতে হচ্ছে তখন এই একটা শুধুমাত্র একটা 9 থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে ওই একটা 9 হয়ে যাবে 8 আর বাকিগুলি যথারীতি থাকবে। তার মানে এখানে শুধু একটা 9 থেকে বিয়োগ হওয়া মানে কি বাকি দুটো 9 থাকবে, একটা 8 হয়ে যাবে, আর এই তিনটা 9 থাকবে, একটা 8 হয়ে যাবে। তার মানে আমাকে গণিত কেন ইন দ্য এক্সাম হলে আমাকে গণিত করতে হবে, আমি আমার বেসিক থেকে বিষয়গুলি দেখব। যেমন আপনি যদি দেখা যাচ্ছে যে 2 নম্বর অঙ্কটা দেখেন, 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম আমি মেনে নিলাম, আপনি এটুকু কথার খাতিরে লেখেন, কিন্তু রেজাল্ট কেন লিখতে হবে, বিয়োগফল মানে কি, এখানে শুধু আপনি এটি কি করে দেন, ব্যাস আমার উত্তর চলে আসলো, তাহলে তো আমার জন্য সুবিধা হচ্ছে। একইভাবে যদি আপনি দেখেন 3 নম্বর অঙ্কটা দেখেন, 3 নম্বর অঙ্কেও কিন্তু একই আইডিয়া বলা হচ্ছে। কি আইডিয়া বলা হচ্ছে খেয়াল করে দেখুন, 3 নম্বর অঙ্কে একইভাবে বলা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে 6 অঙ্কের পার্থক্য, এখানে পার্থক্য মানে একটা 9 আর বাকি 5টা, একটা 8 আর বাকি 5টা কি 9, বেশ আমার উত্তর হয়ে গেল, আমার উত্তর হয়ে গেল। তার মানে আমি সরাসরি অঙ্কগুলি নিয়ে চিন্তা করতে পারি। সো আমি আপনাদের প্রিয় ভাই বন্ধুগণ এবং প্রিয় শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে গণিত বিষয়গুলিকে আপনি খুব সুন্দর করে নিজের মতো করে কি দেখা যাচ্ছে যে এই বিষয়গুলি চিন্তা করেন। আর ওকে, এখন একটু লক্ষ্য করেন, সেটা যদি কোথাও আনসারের সমস্যা হয় অথবা আমার আলোচনায় যদি কোথাও ক্রস হয়, সেটা দেখা যাচ্ছে আপনারা কারেকশন করে নেবেন। মূল বিষয় তো আমি আলোচনা করেই যাচ্ছি। এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে 5টা 9 আর একটা 8 হবে, যদি কারেকশন থাকে এটা কারেকশন করে নেবেন, যেহেতু আমরা এটা পার্থক্য লিখতেছি। ওকে, এবার আসেন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আরো দুটো টপিক নিয়ে আমি কথা বলবো এবং সামনের টপিকগুলি আমার বিশ্বাস অনেক ইন্টারেস্টিং টপিক। আমার মনে হয় যে আপনারা সঙ্গেই থাকুন এবং অনেক ভালো কিছু আপনারা শিখতে পারবেন। তবে আমি একটু মাঝখানে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, যারা আজকে লাইভ ক্লাসটি দেখছেন, আমি যেভাবে কথা বলছি আমার কথাগুলি বুঝতে পারছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে আমি যেভাবে বেসিকগুলি নিয়ে কথা বলছি এভাবে কন্টিনিউ করা উচিত কিনা। আপনি যদি মনে করেন হ্যাঁ এভাবে কন্টিনিউ করা উচিত, তাহলে দ্রুত একটু দেখা যাচ্ছে কমেন্টে গিয়ে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত জটপটে ইয়েস লিখে আপনি কমেন্ট করুন। ওকে, এবার আমরা আরো একটি ইম্পর্টেন্ট বিষয় জানবো, সেটি হচ্ছে লক্ষ্য করে দেখুন যে আমাদের ক্রমিক সংখ্যার আইডিয়া, আপনারা ক্রমিক সংখ্যা চিনেন, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 1। এভাবে আমাদের ক্রমিক সংখ্যাগুলি তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে 1। এভাবে আমাদের ক্রমিক সংখ্যাগুলি তৈরি হয়। এখন ক্রমিক সংখ্যা আমি ধরে নিলাম 1 নেব না, 1 না নিয়ে বললাম আমার একটা ক্রমিক সংখ্যা x। আমি কিন্তু আগে বলেছি যে সংখ্যার ক্ষেত্রে আমি যে কোনো ভাবে তুলনা করতে পারি। এখন দেখা যাচ্ছে যে আমি বললাম একটা সংখ্যা x, তাহলে আমার যেমন এখানে আরেকটু বিষয় ক্লিয়ার করে দেই যে 1 এর সাথে 1 যোগ হয়ে কিন্তু আমার 2 হয়েছে, আবার এই 2 এর সাথে 1 যোগ হয়ে কিন্তু আমার 3 হয়েছে। হ্যাঁ, আবার এই 3 এর সাথে 1 যোগ হয়ে কিন্তু আমার কি হয়েছে 4 হয়েছে। আবার দেখা যাচ্ছে যে এই 4 এর সাথে 1 যোগ হয়ে আমার কি হয়েছে 5 হয়েছে। আবার একইভাবে 5 এর সাথে 1 যোগ হয়ে আমার 6 হয়েছে। তার মানে একটির সাথে আরেকটি ক্রমিক সংখ্যার পার্থক্য হচ্ছে মাত্র 1। এটি হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। এখন যদি আমি আপনাকে বলি যে ঠিক আছে এটি হচ্ছে একটা সংখ্যা, এটি একটি ক্রমিক একটি সংখ্যা, তাহলে এর পরের ক্রমিকটা কি হবে? তাহলে স্বাভাবিকভাবে এর পরের ক্রমিকটা আমার কি x + 1 হবে।
এখন এই যে x+1, তাহলে তার কারণ হচ্ছে আগে যা ছিল আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, দেখুন আমি দুঃখিত যে আমি অনেক বেসিক বিষয় নিয়ে কথা বলতেছি, এগুলি এই কারণেই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আইডিয়াটা জেনারেট করেছি। এখান থেকে যদি আমি x বাদ দিই তাহলে x বাদ, তাহলে কত থাকলে 1, তার মানে এটার পার্থক্য কত 1, তার মানে এর পরের ক্রমিক সংখ্যা এটা, তাহলে এর পরের ক্রমিক কত হবে 2 হবে, কারণ এটা বিয়োগ করলে পার্থক্য 1 হবে। এর পরেরটা কত হবে x+3 হবে। অর্থাৎ ক্রমিক সংখ্যার আইডিয়াটাই হচ্ছে যে সংখ্যাটা ধরে নেব তারপরেটা হবে 1 বেশি হবে, তারপরে এটা আরো 1 বেশি হবে, তারপরে এটা আরো 1 বেশি হবে, অর্থাৎ এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমি যদি আপনাদের একটা আইডিয়া দেব, সেটি হচ্ছে ধরেন আমি 3 আর 2 লিখলাম, 3 2, একটু ভালো করে খেয়াল করে দেখেন 3 2, তাহলে 3 2 এর যোগফল হচ্ছে আমার কত 5, 3 2 এর যোগফল হচ্ছে আমার কত 5। চলুন তো আমরা যদি এই 3 এবং 2 কে বর্গ করি, কি করি বর্গ করি, তাহলে একটু লক্ষ্য করেন, বর্গ তো বুঝি যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে এটা হয় বর্গ, সরি গুণ করলে, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা আমরা গুণ করলে যেটা পাই এটা আমরা বর্গ করা বুঝি। তার মানে কোন সংখ্যার উপর স্কয়ার দিলে একে আমরা প্রত্যেককেই বর্গ হিসেবে চিনি। তার মানে আমি যদি 3 এর বর্গ করি এটা হবে, অর্থাৎ এরা হচ্ছে দুটো ক্রমিক সংখ্যার যোগফল। এবার আমি এই 3 এর বর্গ করলাম, আবার এই 2 এর বর্গ করলাম। এবার দেখুন একটা ইন্টারেস্টিং পয়েন্ট, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে এখন যদি আমি এই দুটোকে বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, দাঁড়াচ্ছে 3 3 9 মাইনাস এখানে কি 2 2 4, দেখুন তো এর রেজাল্টটা কি দাঁড়াচ্ছে 5। আমার কাছে গণিতকে অসাধারণ মনে হয়। কেন মনে হয় একটু ভালো করে ফিল করে দেখেন, এই যে আইডিয়াটা কি দেখেন তো, আমি যদি আপনাকে বলি যে এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 5, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত 5, তাহলে আমি যদি আপনি তাহলে এখানে আমি হয়তো জানতে চাইলাম সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি, ভালো করে খেয়াল করে দেখেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 5, সংখ্যা দুটি কি কি। মজার ব্যাপার হচ্ছে এই যে আমি 5 কে বললাম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, আমরা কি জানলাম যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যে কথা, তার মানে হচ্ছে এই 5 এর ভিতর দুটো ক্রমিক সংখ্যার যোগফল আছে, কারণ দুটি ক্রমিক সংখ্যার যোগফল যে রেজাল্ট, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরও ওই একই রেজাল্ট। তাহলে আপনি আমাকে বলছেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কি, বর্গের অন্তর হচ্ছে 5, তার মানে আমি কি ধরে নিতে পারি না এখানে দুটি ক্রমিক সংখ্যা আছে, একটা 2 আছে একটা 3 আছে, এর জন্য তো আমার কোনো গণিত করা দরকার নেই। যেমন আমি যদি আপনাকে বলি 21, আমি এখানে বললাম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 21, ভালো করে বোঝার চেষ্টা করেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে আমার কত 21। তাহলে আমি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বললাম, তার মানে এই 21 এর ভিতর আমার দুটি ক্রমিক সংখ্যা আছে, আর দুটি ক্রমিক সংখ্যার যোগফল যা ওই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাই তার মানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 21 বলেন। আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো যে এই 21 এর মাঝে দুটো ক্রমিক সংখ্যার যোগফল আছে, তার মানে আমি কি ডিরেক্টলি বলেন একটা 10 আর একটা 11, এর জন্য তো আমার গণিত করার কিছু নেই, কারণ এখানে আমি দুটি ক্রমিক